তারপরে সেখানে আমি ইনভেস্ট করি। কি ইনভেস্ট করি? প্রথমে লাঙল ট্রাক্টর দিয়ে একটা তৈরি করে নিলাম, তৈরি করি। তারপর সেখানে বীজ ফেললাম, তারপর একটা মই দিয়ে দিলাম, আজকাল মই দেয় কিনা জানি না, মানে লেবেল করে দিলাম, বীজগুলো তলায় চলে গেল, জল দিলাম, সার দিলাম। এবার প্রতিদিন সকালবেলা একবার করে গিয়ে দেখছি যে প্যাকা বেরোলো কিনা। তাহলে প্রথমে কি করেছি? জমিটাকে চয়েস করেছি, জমিটাকে প্রথমে চয়েস করেছি। কোন জমিতে বীজ দেওয়া হবে, তবে কতটা ভালো হবে। বিয়ে করার আগে আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ দেখলেন বৌদিকে দেখলেন, এই দেখো এইটা বেশ, মেয়েটাকে দেখি তো মনে হচ্ছে ভালো ঘরের মেয়ে, এই আমার বিয়ে করবা, বিয়ে করেছিলেন? সবাই মিলে দেখে তারপরে চয়েস। প্রথম জিনিস হচ্ছে সিলেকশন, সিলেকশন অফ দি প্রসপেক্ট। 5 কেজি চাল কিনতে যাচ্ছি, চাল নিয়ে আবার অনেক আবার ফু দেবে, দিয়ে শুকে দেখবে, ওতে কিন্তু কি করে বুঝতে পারে কে জানে ভালো আছে। সব কিছুর ক্ষেত্রে আমরা সিলেকশন করছি। আর প্রসপেক্ট, যে আমাকে পেটের ভাত দেবে, যে আমার অন্নদাতা, তাকে যখন সিলেক্ট করছি তখন আমি সময় মানে সময় দিচ্ছি না, যাকে তাকে বলে দিচ্ছি, সেই জন্য সময় বেশি চলে যাচ্ছে। শুধু যে পলিসি করার আগে সময় চলে যায় বেশি তা নয়, পলিসি করার পরে এইসব লোকগুলো যারা উল্টো পাল্টা লোক, তারা হয়তো 6 মাস রোজগার আছে, 6 মাস রোজগার নাই, বলবে আবার টাকা দিতে পারছি না, টাকা দিতে ঝামেলা। ঠিক মতন স্বাস্থ্য ভালো আছে কিনা যে দেখলাম না, 6 মাস পরে মরে গেল, সে নতুন পলিসি থাকলো, তাইলে দৌড়ে বেড়াবো। এবার দৌড়ে বেড়াও, একবার চিত্তবাবুর কাছে, একবার আজপার সাহেবের কাছে, একবার ফর্ম ফিল আপ করতে, একবার থানায় যাও, অ্যাক্সিডেন্টে মরে গেছে, থানায় গিয়ে পোস্টমর্টম রিপোর্ট নিয়ে এসো, হাসপাতাল গিয়ে ডেথ সার্টিফিকেট নিয়ে এসো, ডাক্তারকে দিয়ে ফর্ম ফিল আপ করে, কিছুই করতে পারছে না নমিনি। আমার পাখির কথা, আমি কত টাকা পাবো? হ্যাঁ, ক টাকা পাবো, এই পলিসি বড় করে করে দাওনি, কিছু না, বউগুলাই বলে বড় করে করে দাওনি। আবার যদি বড় করে দেওয়া থাকলো, 20-25 লাখ টাকা পেয়ে গেল, টাকা পাওয়ার পর আর পাতা নেই। টাকা কোথায়? ওই যে আমার জামাই বাবু বললো একটা পোস্ট অফিসে ভালো স্কিম আছে, এমআইএস করে দিতে, করে দিলাম। আর আমি তৎপরতা করেছিলাম একটা জীবন শান্তি করাবো, রিসেন্ট হলো, কত টাকা পাচ্ছিল না, মানে স্বামী মারা গেছে, তার 7 দিন পরে ওর নমিনি, ওর স্বামীর মা মারা গেছে, এবার কাকে টাকা দেবে? 1 বছর পরে ঘুরে শেষে আমার কাছে এলো, আমি সবকিছু ব্যবস্থা করে দিলাম, দিয়ে আমি সেদিন এসেছিলাম, বললাম যে কি গো ওই টাকাগুলো কত টাকা পেলো? 16 লাখ টাকা পেলো। কি করলো টাকাটা? ওই বলেন না এই ছেলের বুদ্ধি। তা এই যে সিলেকশন অফ দি প্রসপেক্ট, একটাই অ্যাপ্রোচ, এইচএলবি সুরক্ষিত রেখেছেন কিনা। 2 নম্বর হচ্ছে সিলেকশন অফ দি প্রসপেক্ট। কাকে বলবো? আপামর জনতাকে বললে হবে। আমি তো আমার স্বভাব, ইয়াং ছেলে দেখলেই কত পড়াশোনা করেছে ভাই, যখনই বলে আমি 9 পাস কিংবা বলে আমি বিটেক পাস, কি করো? চাকরি করি, আর কোনো কথা নেই। কিন্তু যেই বলে যে না কিছু করি না, হায়ার সেকেন্ডারি পাস করি বসে আছি, তখনই শুরু করে দিলাম আমার গান। এসো ভাই এলআইসি এজেন্সি করো ভাই, প্রত্যেকটা বলতে হবে, না বলতে জানতে পারবো না। হ্যাঁ, আগে জেনে নিতে হবে, বলতে হবে। কিন্তু বলার পরে তুমি যখন 2-4টে প্রশ্ন করলে, বুঝে নিলে, তখন 2-4টে প্রশ্ন মানে কি? চাল কিনছো, এক ঘর না, এই চাল নেবো, 2-4টে প্রশ্ন করে বুঝে গেলে যে ওকে কিছু করা হবে না, বাদ দিও। 5টা ভুল আলোচনা হলো। এবার হচ্ছে এই কৌশলের সুবিধা কি, কে বলতে পারে? সময় নষ্ট কম হবে, সময় নষ্ট কম হবে, বড় টাকার পলিসি বিক্রি হবে, রেশিও ঠিক থাকবে, সময় মানে 10 জনকে বললে 2 জন হবে, এরকম রেশিও ঠিক থাকবে। এই কৌশলটা কি কৌশল? কৌশলটার নাম কি?
লেখো 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 লেখো। এর আগের দিনের প্রশ্নটা করেছিলাম, উত্তর দাওনি তোমরা, দিতে পারোনি, আমি বলে দিয়েছিলাম। কি কৌশলের নাম কি? কৌশলটা হচ্ছে প্রতি মাসে 1000 টাকা প্রিমিয়াম দিতে পারবে এইরকম দুজন ব্যক্তিকে অ্যাপ্রোচ করে মান্থলি 42,000 টাকা রোজগার করা, এই কৌশল। এবং এই কৌশলের ফ্যাঁকড়াগুলো হচ্ছে এইগুলো, যে আমি কি বলবো, কেমন ভাবে বলবো, কাকে বলবো। এই কৌশলের সুবিধা হচ্ছে অল্প সময়ে বেশি টাকা রোজগার হবে। স্যার প্রতি মাসে 1000 টাকা প্রিমিয়াম দিয়ে দিতে পারে এইরকম 1000 টাকা প্রিমিয়াম দিতে পারে এইরকম দুজন ব্যক্তিকে বসিয়ে প্ল্যান বোঝাবো প্রত্যেক দিন, প্ল্যান বোঝাবো প্রত্যেক দিন। এই কৌশলের অসুবিধা কি? অসুবিধাও আছে, অসুবিধাও আছে। কি বলো? এই কৌশলের অসুবিধা হচ্ছে পিএইচ 22 সব পাঠিয়ে দিতে পারে। তা হবে না, পেঁয়াজ বাঁচতে সলিড পেঁয়াজও পেয়ে যাবে, তা হবে না, তা হবে না। একটা গাছে 1 লাখ 1.5 লাখ মুকুল আছে আম গাছে, তারপরে কিন্তু আম হয়, 2-4টা আম হয়, অন্তত 5,000 7,000 টাকা আম হয়, হবে, তা গ্যারান্টেড না। এটা আর একটা জিনিস বলেছিলাম, ল অফ প্রবাবিলিটি, ল অফ প্রবাবিলিটি মানে সম্ভাবনার নীতি, হলেও হতে পারে, না হলেও না হতে পারে। এভরিথিং। রাত্রি 12টার সময় বাসটা এসে কান্দি বাস স্ট্যান্ডে নামলো, আমি টোটো পেতেও পারি, আমাকে হাঁটতেও হতে পারে। বাসে চেপেছি বা আমি নিজের গাড়িতে যাচ্ছি, 5 ঘন্টা লাগবে কলকাতায় এয়ারপোর্টের মাঝখান থেকে মাঝ রাস্তাতে পাংচার হয়ে গেল। সে সারাতে সারাতে দেখা গেল যে আমি যখন পৌঁছলাম তখন প্লেন চেক আপ করে নিয়েছে। এরকম হতে পারে, আবার আগেও পৌঁছবে, তবে আগেই পৌঁছানোর ঘটনাটা বেশি ঘটে। মাথায় রাখবে, ভালো দিকটা বেশি ঘটে, খারাপ দিকটা কম ঘটে। যদি খারাপ দিকটা সব সময় ঘটতো, সব বেশিরভাগ 90% লোকের ছেলে মেয়ে গুন্ডা বদমাশ হয়ে যাচ্ছে, বাবা মাকে শেষবেলা দেখছে না, তাহলে কি হতো? পরিবেশ কেমন হতো? বাজে হয়ে যেত। কিন্তু তা হয় না। যেদিনে অফিস আসি, আগে মোটরসাইকেলে আসতাম, তারপরে কারে আসতাম, এখন টোটোতে আসি, টোটো হয়ে যাওয়ার পর টোটোতে আসি। তো আজ পর্যন্ত অ্যাক্সিডেন্ট হয়নি, আবার আজকে যাওয়ার সময় হয়ে যেতে পারে। ল অফ প্রবাবিলিটি, ল অফ প্রবাবিলিটি এটাকে বলা হয়। তো 100 বার টস করলে 50 বার হেড হবে, 50 বার টেল হবে। কিন্তু আমার নীতি কি করে দেখবে বাড়িতে, হেডটাকে যদি উপর দিকে রেখে টস করো, তাহলে 100 বার করলে 60 থেকে 65 বার হেডই হবে, হেডই হয়। এই যে কৌশলটা তোমাদের জানা ছিল, আমি নিজে করে দেখলাম, এক জায়গা থেকে রুলটা পেলাম, করে দেখলাম, হ্যাঁ তাই তো। তাহলে এই জিনিসটা আমি তোমাদেরকে শেখাচ্ছি, এটা খুব গুপ্ত রহস্য, যে রহস্যটা কোনো সাধারণ মানুষের কাছ থেকে তোমরা পাবে না। আমি এমন কিছু কিছু রহস্য দিই যেটা সাধারণ মানুষের কাছ থেকে পাবে না। আচ্ছা, এই কৌশলের অসুবিধা, নাম্বার অফ পলিসি কম হবে, ছোট ছোট পলিসি হবে না। সুবিধা, ঝামেলা কম হবে, হ্যাঁ রোজগার বেশি হবে, ঝামেলা কম হবে, কম খেটে বেশি রোজগার হবে, বড় বড় পলিসি হবে, শিক্ষিত লোকরা পলিসি করবে। কোন 3টি বিষয় সব ধরো মনে রাখবে, এটা ভাই তোমরা খুব খুব মনে গেঁথে নেবে। এটা হচ্ছে কি না, কোন 3টি বিষয় সর্বদা মনে রাখবে, আর কোন ব্যক্তির কাছে যাওয়ার আগে তার সম্বন্ধে কি কি, এটা আলোচনা হয়ে গেল যে ফেলিয়ার হওয়ার চান্স কম, ওগুলো কি করে জেনে নিতে হবে, পাত্র দেখা করে দেখতে হবে। আর কোন 3টি বিষয় সবসময় মনে রাখবে, মাথায় রেখেছো কেউ? কারণ মনে আছে? আজকে জাস্ট এই 3-4 দিন ধরে যে ট্রেনিংটা হলো তার ঝালানো হলো। এবার তোমাদের গ্রুপটাকে একটু ক্ষান্ত দেবো, তোমরা এই নভেম্বর মাসে ভালো করে ব্যবসা করো। এবার আমি অন্য একটা গ্রুপকে ধরবো,
তিনটি বিষয় আলোচনা, এই কৌশলের সুবিধা অসুবিধা, পেশাদার এজেন্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়, মানিগণি মানুষের সঙ্গে ওঠা বসা হবে। আর কোন তিনটি বিষয় মনে রাখতে হবে? 1 নম্বর, তোমার দৃষ্টিভঙ্গি তোমার সাফল্যের কারণ। লেখো, লিখে নাও, স্বর্ণাক্ষরে লিখে রাখো। স্বর্ণ কোথায় পাবে? কোনটা রাস্তা চলে গেল। তোমার দৃষ্টিভঙ্গি তোমার সাফল্যের কারণ। মানে তুমি কোনো জিনিস কি দৃষ্টিতে দেখছো, এই ট্রেনিংটা নিয়ে আমার কাজ হবে, কাজ হবে, কাজ হবে, কাজ হবে, কাজ হবে, এই কৌশল তিনটে আমি যদি অ্যাপ্লাই করি কাজ হবে। প্রথম কোনো কাজই হবে না। জর্জ স্টিফেনসন স্টিম ইঞ্জিন আবিষ্কার করেছিলেন, তো আবিষ্কার করলেন তো কি হলো? সে কেটলিতে জল ফুটছিল, বাষ্প বেরিয়ে যাচ্ছে, যে ঢাকনিটা গড় কাঁপছে, কি হয়েছিল, ভূত নাকি। তারপর গিয়ে দেখছি যে বন্ধ করে দিয়ে দেখছি যে ফাড়াং করে খুলে যাচ্ছে, এত শক্তি। এবার ওইটাকে কাজে লাগিয়ে কি করে আমি ট্রেন আবিষ্কার করলে চালাতে পারছে না, চলতে তো লাগলে তো সামনের দিকে যাবে কি পেছন দিকে চলে যাচ্ছে, কত রকম ঝামেলা হলো। কিন্তু আলটিমেটলি আজকে সেই ট্রেন আমাদের কাছে বেস্ট। তো প্রথম ভুল হবে, ভুল হওয়াটাই স্বাভাবিক। তো তোমাকে ভাবতে হবে যে না, এইটা তোমার কাজে লাগবে। 2 নম্বর হচ্ছে, তুমি নও, তোমার দক্ষতায় তোমার রোজগারের কারণ। তুমি নও, তোমার দক্ষতায় তোমার রোজগারের কারণ। তোমার যদি রোজগার হয় তাহলে তোমার জন্য হবে না, তুমি কতটা পলিসি বিক্রিতে দক্ষ, কাস্টমার চয়েসে দক্ষ, তার উপর নির্ভর করবে। আর 3 নম্বর হচ্ছে, তোমার ভবিষ্যৎ তোমার আজকের অভ্যাস। তোমার আজকের অভ্যাস হচ্ছে তোমার ভবিষ্যৎ। এই পেশাটাকে ভালোবাসতে হবে, তবে পেশা তোমাকে কিছু দেবে। এটা আমাকে বললে আশ্চর্য হয়ে যাবে, এই কথাটা প্রায় একজন আমাকে বলতো, সহজ সরলভাবে বলতো। সে আমার মেয়ের মতো, সে হচ্ছে কেয়া মণ্ডল। তার কাছে আমি শিখেছি এই শেখার যে দৃষ্টিভঙ্গি, এই শেখার দৃষ্টিভঙ্গিটা রাখতে হবে। আমি সবার কাছে শিখি। কি বলতো? যাকে আপনি অবহেলা করবেন, উল্টা নেগেটিভটা বলতো, যেটা বলতো সত্যি কথা সেটাই বলছি, যাকে আপনি অবহেলা করবেন সে আপনাকে অবহেলা করবে। এই আমার শরীরে যখন স্ট্রোক হয়ে গেল, তখন আমাকে বলেছিল যে আপনি শরীরের প্রতি অবহেলা করেছেন বলে আপনার স্ট্রোক হয়ে গেল। যখন বাড়িতে সোনাটা চুরি হয়ে গেল, তখন বলছিল আপনি ওই সোনার প্রতি আপনি এবং কাকিমা আপনারা অবহেলা করেছিলেন, তার জন্য সোনাটা চলে গেল। ওই চোরটার কোনো দোষ নাই, চোর তো তুমি করবে, চোখ পেলে তো চুরি করবে। আমরা খেটে বসে রোজগার করবো আর ও চুরি করবে, বসে থাকে। তার মধ্যে আপনাদের গায়ের লোকটাও আছে, কিন্তু এমন অবস্থা হয়েছে তার শেষ হবে হবে হবে। আজ পর্যন্ত আমার যে ক্ষতি করেছে তারই ক্ষতি হয়ে গেছে, বড় ক্ষতি হয়ে গেছে। তো তোমার ভবিষ্যৎ তোমার আজকের অভ্যাস। এবার আমি একটা নতুন গ্রুপ করছি, তুমি তো আসোনি, তুমি এসেছো না, আর তুমি তোমার যদি ভালো না লাগে তাহলে এসো না, তোমার যদি ট্রেনিং ভালো না লাগে তাহলে এসো না। ঠিক আছে, ওটা তো অ্যাক্সিডেন্ট, ওটা হতেই পারে। তো আবার একটা গ্রুপকে আমি তৈরি করছি, সেই গ্রুপে তাহলে তোমাদেরকে ডাকবো, এই 3 জনকে ডাকবো, তোমাকে ডাকবো, তোমাকে ডাকবো। তুমি তো ফাঁকে বাজারে আসছো। হ্যাঁ, কথা বলি স্যার। ও শুধু বুঝবা,